আমরা টেবিল ইনসার্ট করা দেখেছিলাম এতক্ষণ। এবারে আসি ইনসার্টের 3 নম্বরে। টেবিলের পরে আছে পিকচার। কি আছে টেবিলের পরে? পিকচার। পিকচারের দুইটা অপশন আছে দেখেন, অনলাইন পিকচার আর একটা হলো পিকচার। শুধু পিকচার আছে এবং পিকচারের পাশে আছে অনলাইন পিকচার্স। আমরা এখান থেকে পিকচার্সে যদি ক্লিক করি তাহলে আমাদের পিসির মধ্যে যতগুলো পিকচার আছে সেখান থেকে আমরা এখানে ছবি নিয়ে আসতে পারবো। ধরেন এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলে আমরা সেদিন যে কাজগুলো করেছিলাম সেখান থেকে আমরা, হ্যাঁ বলুন। আচ্ছা, তো এখান থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই কাজটা গতকালকেও দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখেন। এটা যখন আমরা কোনো পিকচার নিয়ে আসব, যে কোনো ছবি যখন এখানে আমি নিয়ে আসব, তখন এটাকে আমরা নাড়াচাড়া করাতে পারবো না। এটা নাড়াচাড়া করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে উপরে দেখেন, এইখানে এই লেআউট অপশন নামে একটা অপশন দেওয়া আছে। কি আছে এখানে? লেআউট অপশন। এই লেআউট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে চলে যাবেন একদম নিচের সারিতে মাঝখানে যেটা আছে বিহাইন্ড টেক্সট, অথবা এখান থেকে ইন ফন্ট টেক্সট করে দিবেন। বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিলে এখন আমরা এটাকে নাড়াচাড়া করাতে পারবো এবং রিসাইজ করতে পারবো, ছোট বড় করতে পারবো। এখান থেকে যে কোনো কর্নারে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, ধরে রেখে উপরের দিকে এরকম ড্র্যাগ করে নিয়ে আসেন বা নিচের দিকে এরকম ড্র্যাগ করে নিয়ে আসেন, তাহলে এটা ছোট বা বড় হবে। বুঝা গেল? আচ্ছা, এবারে আসি একটা ব্যাপার। এটার মধ্যে ডাবল ক্লিক করলে, এটাতে ক্লিক করার এই ইমেজটা নিয়ে আসার সাথে সাথে এখানে ফরম্যাট নামে একটা অপশন তৈরি হবে। ফরম্যাট অপশনটা এখানে তৈরি হবে। বেটার হয় আমি একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। ধর আমি একটা বাটারফ্লাই আনতে চাচ্ছি, এখান থেকে এই যে বাটারফ্লাই নিয়ে আসি একটা। এই যে একটা বাটারফ্লাই আছে না, এটাতে ক্লিক করে দিয়ে এটাকে আমরা যেভাবে ডাউনলোড করি সেভাবে এটাকে ডাউনলোড করে নিলাম। স্যার আমার এই ডাউনলোডের একটা প্রশ্ন মানে ক্লিয়ার করা স্যার, যদি আমরা সবসময় আগে নিউ ট্যাবে ওপেন করে তারপরে এটাকে ডাউনলোড করব। জি, তাহলে যেটা হবে ছবিটা একটু বড় করে দেখা যাবে। ওকে, তো এখন এটাও দেখেন ডাউনলোড হতে সমস্যা হবে। ওকে, সেভ করে নিলাম। তারপরে আমরা এটার মধ্যে ওপেন করে নেই ছবিটা। না, প্রজেক্টর ছাড়া আর কোনো সমস্যা আছে? স্যার হ্যাঁ একটু বলি, এটা আসলে ক্লিয়ার না, প্রজেক্টরটা যেমন সোজা স্পষ্ট আমাদেরটা বলি এগুলো নিয়ে কথা বলি। আর সমস্যা আপাতত নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুধু শুধু আমার এটা শুধু অফিস ফাইল আর বাকি আমাদের অফিসের সবগুলোই লাগবে, এক্সেল পাওয়ার পয়েন্ট লাগবে এবং গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার গুলো লাগবে। হ্যাঁ, প্রথম দিন সবগুলো দিয়েছিল, পরের দিন আসলাম কালকে দেওয়ার পরে কালকে শুধুমাত্র ওয়ার্ডটা ইনস্টল করে দিয়েছি। ওকে, তো আমরা এখানে এই যে ছবিটা আনলাম, তাই না? এখানে আপনি আপনার নিজের ছবি নিয়ে আসতে পারেন অথবা ডাউনলোড করে যে কোনো ছবি নিয়ে আসতে পারেন। আমরা একটু আগে একটা বাটারফ্লাই ডাউনলোড করলাম না, ওই বাটারফ্লাইকে এখানে নিয়ে আসি। কি করব তখন সেটা করার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে এই যে এটাকে ইনসার্ট আবার ক্লিক করে ইনসার্টে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এখন এটাকে কি করব, এর পরের কাজ কি আমাদের? হ্যাঁ, এই যে পেজ, এখানে লেআউট অপশনস থেকে টেক্সট বিহাইন্ড টেক্সট করে দেব। তো বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে এটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো এবং এটাকে দেখেন এখন এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে ফরম্যাট নামে একটা অপশন অটোমেটিক ওপেন হয়ে থাকবে। এখানে আসি, প্রথমে আছে কি? প্রথমে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের আমরা ওয়ার্ড থেকে করব না, এটা আমরা ফটোশপ থেকে করব। এরপরে আছে কারেকশন। এই কারেকশনে যদি ক্লিক করি দেখেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, ভিন্ন ভিন্ন কালার চেঞ্জ হবে। এখানে এই কারেকশনে এসে আপনি এই প্রজাপতির যে কোনো যে ছবিটা ইনসার্ট করে নিয়ে আসবেন সেটার কালার কিছুটা চেঞ্জ করে দিতে পারবেন। কালার চেঞ্জ হচ্ছে না, এখান থেকে ব্রাইট তারপরে ডার্ক এরকম কালার করে দিতে পারবো আমরা। এটা করার পরে খেয়াল করেন এরপরে আছে এখানে কালার অপশনই আছে সরাসরি। এখান থেকে আপনি আরো সুন্দর কালার করে দিতে পারেন। এটাতে কি হবে, এর ফিল এর যতটুকু বাউন্ডারি আছে ওই জায়গাটুকুর মধ্যে কালার চেঞ্জ হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন। এই যে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার অপশনস এখানে দেওয়া আছে। স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। জি, ব্যাকগ্রাউন্ড সবই চেঞ্জ হয়ে যাবে, যা আছে সবই চেঞ্জ হবে। স্যার শুধু অবজেক্টকে ধরে কাজ করার মতো এটা ফটোশপ না, একটু ফটোশপে পারবেন আপনারা। ও আচ্ছা স্যার। ঠিক আছে,
আচ্ছা, এখানেও পারা যাবে, কিন্তু সেটা অত দূরে আমরা আজকে যাব না। ওকে, খেয়াল করেন। এরপরে আছে ইফেক্ট। এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, এইখান থেকে আপনারা এটা চাইলে হালকা পরিবর্তন করে নিতে পারেন। আমাদের এটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে মূল কাজ না, আমাদের মূল কাজ যেখানে সেখানে একটু যাই, এইটা আসি, এখানে থাকলো। এরপরে একদম এই যে ডান সাইডে একটু আসি। ডান সাইডে আসলে দেখেন এখানে ক্রপ নামে একটা অপশন পাবো। কি পাবো এখানে? ক্রপ। আমাদের ছবিটাকে যদি ছোট করতে হয় বা ছবিটার যদি আশেপাশে অনেক বেশি অংশ থাকে সেগুলোকে ক্রপ করে ফেলে দেওয়ার জন্য এই ক্রপ অপশনটা ইউজ করব। ক্রপে এখানে ক্লিক করে দিতে পারেন সরাসরি, অথবা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আবার ক্রপে ক্লিক করতে পারেন। ড্রপ ডাউনে ক্লিক করে আবার ক্রপে ক্লিক করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে দেখেন ছবিটার চারপাশে এরকম একটা ক্রপের চিহ্ন চলে আসছে। আমাদের যতটুকু দরকার, এই যেখানে যেখানে চিহ্নটা দেওয়া আছে এর উপর থেকে টান দিয়ে যদি আমরা এটা নিচে নিয়ে আসি তাহলে এটুকু চলে যাবে। যতটুকু আমাদের লাগবে না ততটুকু আমরা এভাবে ফেলে দিতে পারবো, এপাশ থেকে ফেলে দিতে পারবো। আবার এপাশ থেকে যদি না লাগে এভাবে এখান থেকে আমরা ফেলে দিতে পারবো, ঠিক আছে। এই একটা অপশন গেল। কিন্তু আমরা দেখেন এখানে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে চলে যাই। আবার যদি এখানে এই কর্নার থেকে, একদম কর্নার থেকে মাউসের কার্সরটা কর্নারে নিয়ে আসলে দেখেন আমার কার্সরটাও 3 কোণা হয়ে গেছে, তাই না? কোণ আকৃতি হয়ে গেছে। এবার এখান থেকে যদি এরকম টান দেই তাহলে এই দুই পাশ থেকে কিন্তু এটা ক্রপ হচ্ছে। দুই পাশ থেকে ক্রপ হয়ে গেল। আবার এপাশে এসেও যদি কাজ করি তাহলে দুপাশ থেকে ক্রপ হবে। বুঝা গেল? এইরকম কর্নার থেকে ক্রপ করলে আমরা দুপাশ থেকে ক্রপ করে নিয়ে নিতে পারবো। ওকে, আমাদের এইটুকু দরকার, ছবির ভিতরে আর কিছু দরকার নাই। তখন এখানে এসে আমরা আবার যদি ক্রপে ক্লিক করি দেখেন আমার আশেপাশের জায়গাটুকু মুছে গেছে, আশেপাশে আর কিছু নেই। এন্ড এইটাকে রিসাইজ করব কিভাবে? এটাকে আমরা একটা সাইজ দিব। মনে করেন যে আমাদের অ্যাসেসমেন্টের সময় আমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে যে একটা ছবি নিয়ে আসো, ছবির সাইজ দেওয়া থাকবে যে ছবিটাকে ইনসার্ট করবা এত বা এত সাইজের। সেখানে 3.5 বাই 3.5 সাইজ থাকতে পারে, 5 বাই 5 ইঞ্চি সাইজ থাকতে পারে। আমরা এখানে ধরেন এটাকে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি সাইজ নেব। কি নেব এখানে? হ্যাঁ, এখানে 1.5, এখানেও থাকবে 1.5। উপরের দিকে দেখেন সাইজ নামে একটা অপশন দেওয়া আছে উপরে। এই সাইজের মধ্যে 5.55 এবং 5.74 লেখা আছে। এইটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। এটাকে কি করব? এটাকে চেঞ্জ করে 1.5 লিখলাম। মনে করেন এটাকে একটা 1.5 ওই হাইট লিখলাম। হাইট 1.5 লেখার পরে এখান থেকে নিচে যেটা ওয়েট দেওয়া আছে এটাতে ক্লিক করে এটাকে আমরা 1.5 দিব, তাই না? এটাকে ক্লিক যখন 1.5 দিব দেখেন উপরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উপরেরটা কি হবে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করব? আমরা এখান থেকে সাইজের এখানে যে এই ড্রপ ডাউন মেনু আছে এটাতে ক্লিক করে লেআউট ডায়লগ বক্সটা ওপেন করে নিব। লেআউট ডায়লগ বক্স ওপেন করার পরে খেয়াল করেন এই লেআউট ডায়লগ বক্স ওপেন করার পরে এখান থেকে দেখেন নিচের দিকে দুইটা রেশিও লেখা আছে। একটা লেখা আছে লক অ্যাসপেক্ট রেশিও। এই লক অ্যাসপেক্ট রেশিওটা এখান থেকে যদি আনচেক করে দেই, লক অ্যাসপেক্ট রেশিওটাকে কি করে দেব? আনচেক করে দেব। এখানে চেক মার্ক করা থাকে, বাই ডিফল্ট চেক মার্ক করা থাকে। এইটাকে যদি আনচেক করে ওকে করে দেই, তারপরে আমরা এখান থেকে যদি হাইট ওয়েট পরিবর্তন করি তাহলে যেরকম আছে সেরকম থাকবে, এটা আর নিজে থেকে পরিবর্তন হবে না। বুঝা গেল? স্যার ভাইয়া এই লাইব্রেরি কিছু তো এই জায়গাটা আমি মিস করছি, যে আবার একটু নোট করবেন। ছবি ইনসার্ট করার ক্ষেত্রে এই পদ্ধতি ছাড়াও আরো একটা পদ্ধতিতে আমরা ছবি ইনসার্ট করতে পারি। চলুন সেটা দেখে আসি সেটা কিভাবে কাজ করে। এখানে প্রথমে ইনসার্ট অপশনে যাব। ইনসার্টে যাওয়ার পরে দেখেন, আচ্ছা ওইটা তো পরে আসি। এখানে অনলাইন পিকচার আছে না, অনলাইন পিকচারটা দেখে আসি কি এটা পরবর্তীতে আছে। অনলাইন পিকচারে যদি যাই তাহলে কি হবে? আমরা এখানে অনলাইনে সার্চ করে আনচেক করেছি। আচ্ছা, এখানে দেখেন ইমেজ সার্চ করার একটা অপশন চলে আসছে। অনলাইন ইমেজে ক্লিক করলে এখন কাজ করেন কেন? পরে করেন, আমি সময় দিব। এটাতে ক্লিক করা হলে এখানে লেখা আছে বিং ইমেজ সার্চ। এখানে আপনি একটা কিছু সার্চ করলাম, কি সার্চ করা যায়? বার্ড লিখে এন্টার দিলাম। দেখেন এখানে অনেক ধরনের পাখি চলে এসেছে। আমরা এখান থেকে একটা পাখি সিলেক্ট করে দিলে এখানে দেখেন ইনসার্ট নামে একটা অপশন চলে আসবে। এটাতে ক্লিক করলে এটা প্রথমে ডাউনলোড হবে, পরে ইনসার্ট হবে। বুঝছেন? অনলাইন থেকে আপনি এভাবে
বিভিন্ন ছবি নিয়ে আসতে পারেন সেম ভাবে। তারপরে আমরা একটু আগে ছবি ইনসার্ট করে যা যা করেছিলাম এখানে তাই করা যেতে পারবে। এটা থেকে এভাবে চেঞ্জ করে দিয়ে তারপরে স্যার অনলাইন থেকে যখন পিকচার গুলো তখন আমাকে ডাউনলোড করতে হলো, সরাসরি আমাকে ব্রাউজ করে আমার ইয়াতে দিয়ে দিই, ডকুমেন্টে দিয়ে দিই। জি, এখান থেকে আমরা এভাবে ছবি নিয়ে আসতে পারি অনলাইন থেকে। এজন্য কি করেছিলাম, স্যার এখানে আবার একটু সাইড ক্রপটা দেখাবেন। এখানে দেখেন এখান থেকে পিকচার ইনসার্ট করার বাকি যে অপশনটা আছে, প্রথমে ইনসার্টে চলে যাব, ইনসার্টের পরে এখানে আছে শেপ। এখানে কি আছে, শেপের কাজগুলো একটু দেখি। শেপের মধ্যে কি কি করা যায়। শেপের কাজ করার আগে আমরা এইগুলোকে আগে এখান থেকে ডিলিট করে দেই। এগুলোকে একবারে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপরে আসি আমরা এখানে শেপে চলে যাই। এই শেপ অপশনের মধ্যে কি কি কাজ আছে, অনেক ধরনের শেপ আমরা এখান থেকে পাবো। প্রথম শেপটাতে একটু যাই, দেখেন এখানে প্রথমে আছে রিসেন্টলি ইউজড শেপ। আপনি রিসেন্টলি যে শেপগুলো ইউজ করেছেন সেই শেপগুলো আপনি এখানে খুঁজে পাবেন সবগুলোতে। তারপরে আছে লাইন। এই লাইনের কাজ কি, এক একটা লাইন তৈরি হবে, বিভিন্ন ধরনের লাইন এখানে দেওয়া আছে। এই লাইন শেপগুলোর মধ্যে একটু কাহিনী আছে, দেখেন আমরা সে খেয়াল করি। প্রথমটা আছে নরমাল একটা লাইন আছে না, এটাতে ক্লিক করলে যেদিকে টান দেব সেই দিকে একটা লাইন তৈরি হবে, ঠিক আছে। একবার যখন একটা লাইন ক্রিয়েট করব, খেয়াল করেন একটা লাইন ক্রিয়েট করার পরে এখানে ফরম্যাট অপশনটা অটোমেটিক চালু হবে। ফরম্যাট অপশনটা চালু হবে, এখানে দেখেন প্রথমে আছে ফিল, কিছু কালার দেওয়া আছে এখানে। এটার মধ্যে মোর অপশনে ক্লিক করলে আরো কিছু কালার পাবেন, এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারেন। এবং নিচের দিকে প্রিসেট অপশন আছে, সেখান থেকে অ্যারোতে পরিণত করতে পারেন। এটা যে কোনো ধরনের অ্যারো চিহ্নতে এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে কিছুই করলাম না, মনে করেন এই যে মোটা এইটাতে চলে গেলাম। এরপরে এই এই লাইন শেপগুলো যখন নিব তখন আমরা এখান থেকে শেপ আউটলাইন নামে একটা অপশন ওপেন পাবো। শেপ আউটলাইনে চলে গেলে এখান থেকে কালার দিতে পারবো। তারপরে নো আউটলাইন, অর্থাৎ আমি আউটলাইনও চাচ্ছি না, কিছুই দেখা যাবে না তাহলে। এরপরে আছে ওয়েট। এই ওয়েটে গেলে আমরা এটাকে আরো মোটা করতে পারবো, 6 পিটি পর্যন্ত এটাকে মোটা করা যাবে। কত পিটি পর্যন্ত, 1.1/4 পিটি থেকে 6 পিটি পর্যন্ত এটাকে মোটা করা যাচ্ছে, দিলাম মোটা করে। তারপরে আবার যদি এখানে চলে যাই, এখানে দেখেন আছে ড্যাশ। এই ড্যাশ চিহ্নে ক্লিক করলে আমরা এই কয়টা ধরনের ড্যাশ চিহ্ন এখানে এই লাইনটাকে ড্যাশে পরিণত করতে পারবো, বুঝে গেল। এরপরে আবার যদি এখানে যাই, দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতেও আমরা এটাকে পরিণত করতে পারবো। দুই দিকে অ্যারো চিহ্ন বা দুই দিকে এরকম চিহ্ন, এগুলোতে আমরা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। লাইন শেপের এটা বুঝতে পেরেছি এখন। এভাবে করে শুধু লাইন শেপ না, এভাবে অন্য শেপগুলোও পরিবর্তন করা যায়। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। পরবর্তীতে আসি শেপের মধ্যে, এবার 2 নম্বরে আছে অ্যারো। এই যে একটা অ্যারো আছে, এটা তো দেখেছি একটু আগে, যা দেখেছি তাই হুবহু তাই, ঠিক আছে। এইগুলো আমরা আর দেখালাম না। আচ্ছা এইটা একটু দেখাই, দেখেন এই যে বাঁকানো যে শেপগুলো আছে এগুলোর মধ্যে একটা নিয়ে আসি। একটা নিয়ে এসে এখানে এই যে এরকম ড্র্যাগ করে দিলাম, দেখেন এখানে একটা বাঁকানো শেপ তৈরি হয়েছে না। এখানে দেখেন এর মাঝখানে 3টা পয়েন্ট আছে, এই এই যে একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট। মাঝখানে যে পয়েন্টটা আছে এইটার সাথে যখন মাউসের কার্সর নিয়ে আসি তখন মাউসের কার্সরটা একরকম দেখায়, কিন্তু এই পয়েন্টগুলোর কাছে নিয়ে আসলে অন্যরকম দেখায়, তাই না। এই মাঝখানের পয়েন্টটাতে যদি মাউস থেকে ক্লিক করে ধরে এরকম যদি টান দেই, উপরের দিকে টান দেই, নিচের দিকে টান দেই, দেখেন এই পাশটা ছোট হয়েছে না। ডান দিকে টান দিলে এই পাশ ছোট হচ্ছে, বাম দিকে টান দিলে এক পাশটা ছোট হচ্ছে। এই শেপটাকে এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, বুঝছেন। এই যে এইভাবে কাস্টমাইজ করে এটাকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারি। এই যে এটাকে আবার এরকম করা যেতে পারে, বুঝছেন, এভাবে। এটা হলো এই শেপের মূল কাজ। আবার সেম ভাবে এটার মধ্যে আপনারা ইফেক্ট দিতে পারেন, যেভাবে খুশি সেম কাজ করতে পারেন। ওকে, পরবর্তী লাইনটাতে আসি, পরবর্তী শেপে আসি। শেপের মধ্যে এরপরে কি আছে, এক একটা শেপের সুন্দর সুন্দর কাজ আছে এখানে। আমরা এ ধরনের 2টা দেখলাম, এরপরে এক এক ধরনের এক একটা শেপ আমরা দেখব। পরবর্তী শেপে আসি, একদম নিচে শেষের দিকে আসেন, এটাকে বলা হয় ফ্রিডম শেপ। এটাকে কি বলা হয়, এই ফ্রিডম শেপে যখন আসবো তখন দেখেন আপনি ফ্রিলি কোনো কিছু রাখতে পারবেন। আমরা যদি মাউসটাকে এরকম একটা ড্র্যাগ করে ছেড়ে দিই, মনে করে একটা ক্লিক করেছি, কি করেছি আমরা, একটা ক্লিক করেছি, করে আমরা কিন্তু মাউসে ক্লিক করি নাই, মাউস এরকম থেকে যাবে।
মাউস থেকে এরপরে পরবর্তীতে আরেকটা কর্নারে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আরেকটা ক্লিক করেছি। ক্লিক করলে ওইখানে একটা কর্নার তৈরি হবে। কি তৈরি হবে? ওখানে একটা কর্নার তৈরি হবে। এখানে আমরা আরো একটা ক্লিক করলাম, করার পরে আরো যেখানে যেখানে আমার ক্লিক করতে মন চায়, যেখানে আমার ইচ্ছা সেখানে ক্লিক করে দিয়ে যখন এই কর্নারটা মিলিয়ে ফেলবো, যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে যখন নিয়ে আসব, তখন ওইখানে একটা শেপ তৈরি হবে। তখন ওখানে আসলেই একটা ফিল দেখা যাবে। যখন ফিলটা দেখা যাবে তখনই মনে করবো যে এটা শেপ তৈরি হয়ে গেছে, পয়েন্ট মিলে গেছে। এখানে একটা ক্লিক করে দেব, তাহলে এইটুকু জায়গা নিয়ে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে ক্লিক করে বড় ছোট করতে পারবো। বুঝা গেল? এইটাতে রোটেশনটাতে ক্লিক করে এটাকে আমরা ইচ্ছা মতো রোটেট করতে পারবো। বুঝছেন? ওকে, এইটাকে আমরা এখান থেকে এরকম মুভ করতে পারবো, যে কোনো জায়গায় আশেপাশে এটাকে দিয়ে দিতে পারবো। এই হলো ফ্রিডম টুলের কাজ। ফ্রিডম টুল থেকে, ফ্রিডম লাইন থেকে আমরা এই কাজগুলো, এই যে ফ্রি ফ্রম ছিল, আচ্ছা ফ্রি ফ্রম, দুঃখিত। দেখেন এরপরে আছে স্ক্রাইবল। কি আছে এটা? এই যে স্ক্রাইবল, এটাতে ক্লিক করলে কি হবে খেয়াল করি। এটাতে একবার ক্লিক করলে কোনো কাজ হবে না। এই যে স্ক্রাইবলে কি করতে হবে? স্ক্রাইবলের কাজ হলো এটাতে আপনি ক্লিক করে কোনো কিছু আঁকবেন, মাউস থেকে এরকম ধরবেন, একটা কলম চলে আসবে আপনার সামনে। ঠিক আছে, ড্র্যাগ করতে থাকতে হবে, মাউস ছাড়া যাবে না, ড্র্যাগ করতে থাকবেন। যেখানে ছেড়ে দিবেন ওইখানে একটা এটা শেষ হয়ে যাবে, যেখানে ছেড়ে দিবেন ওই পর্যন্ত একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। বুঝছেন? যেভাবে থাকবে ওইভাবেই লাইন। আর যদি কর্নার মিলাই দেন তাহলে একটা শেপ হয়ে যাবে। বুঝা গেল? ইনসার্টে এসে এখনই কেউ কাজ করবেন না, খেয়াল করেন। স্ক্রাইবলে আসবো, স্ক্রাইবলে আসার পরে এখানে ধরে এরকম দাগ দিয়ে আমরা এইটা মিলাই দিলাম। এই মিলিয়ে দিলে পরেই এটা শেপ হবে। বুঝছেন? যতক্ষণ মিলাবো না ততক্ষণ লাইন থাকবে, মিলিয়ে দিলে এটা ফিল শেপে পরিণত হয়ে যাবে। ইনসার্টে আসলাম আবার আমরা, এখানে আরো যে শেপগুলো আছে সেগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। এবারে আসি, দেখেন রেক্টেঙ্গেল শেপ আছে, এখানে রেক্টেঙ্গেলে গেলাম, একটা রেক্টেঙ্গেল এখানে টান দিয়ে দিলেই একটা রেক্টেঙ্গেল এখানে তৈরি হবে। এটা যদি ছোট বড় করতে চাই পারবো আমাদের মতো করে। এটা অ্যাজ ইউজুয়াল। এক্সেপশনাল যা কিছু আছে সেইগুলো একটু দেখে আসি। এখানে আছে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল। কি আছে এখানে? রেক্টেঙ্গেলের পরেই আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এটাতে ক্লিক করে দিলে আমাদের একটা রেক্টেঙ্গেল আসবে এবং চারপাশে রাউন্ড করা থাকবে। সামান্য রাউন্ড আছে, ঘুমানো যাবে না ক্লাসের মধ্যে। দেখেন এই এই রাউন্ডের মধ্যে খেয়াল করেন চারপাশে রাউন্ড করা আছে না? একটা কর্নারে দেখেন এই পাশে একটা এক্সট্রা বাটন আছে, এটাতে ক্লিক করে যদি আমরা এরকম নিচের দিকে টান দেই তাহলে মাথা আরো রাউন্ড, বেশি রাউন্ড হবে। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করে যদি আবার বাম দিকে এরকম টান দেই তাহলে এটা একদম রেক্টেঙ্গেল হয়ে যাবে, রাউন্ড থাকবেই না। যতটুকু দরকার ততটুকু রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। বুঝে গেল? আমাদের এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নেওয়ার সময়, নেওয়ার পরে এখানে একটা এক্সট্রা বাটন আছে দেখেন, হ্যাঁ এই যে এই বাটনটা, এটাতে ধরে আমরা ডান দিকে বাম দিকে টান দিলে আমাদের রাউন্ডটা কমবে বা বাড়বে। রাউন্ড কমানো বাড়ানোর জন্য আমরা এই অপশনটা ইউজ করব। ঠিক আছে, আমরা সবগুলো এখান থেকে ফেলে দিলাম। এরপরে আসেন, এরপরে এখানে যতগুলো শেপ আছে সবগুলোতে ওইরকম একটা এডিটেবল পয়েন্ট আছে, ওগুলো হলো এডিট পয়েন্ট। ঠিক আছে, ধরেন আমি আরেকটা শেপ নিলাম, এই যে এটাকে বলা হয় হাফ ফ্রেম। এই হাফ ফ্রেম, এই একটা ফ্রেম নিলাম, কি নিলাম এখান থেকে? একটা হাফ ফ্রেম নিলাম। এটা এই পেজের কর্নারে যদি বসাই দিই ভালো লাগবে না? এখানেও একটা কাহিনী আছে দেখেন, এখানে দুইটা এডিটেবল পয়েন্ট আছে। কয়টা আছে এখানে? এই একটা আর এই নিচের পাশে একটা। উপরের পাশেটা যদি ক্লিক করে ডান দিকে এরকম বাম দিকে টান দেই তাহলে এইটা ছোট হবে। বুঝে গেল? এই পাশেরটা ছোট হবে, আবার এই নিচেরটা যদি টান দেই তাহলে উপরেরটা এরকম ছোট হবে। এডিট করতে পারবো, এডিট করে আমরা এটাকে এখানে এরকম রেখে দিতে পারবো। এবারে খেয়াল করি, এইটার যদি আমরা একটা ডুপ্লিকেট কপি চাই তাহলে কি করব? এটাকে কন্ট্রোল প্রেস করে, এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ধরবো। প্রথমে কন্ট্রোল প্রেস করব, কি করব? কন্ট্রোল প্রেস করে মাউস থেকে ড্র্যাগ করে টান দিয়ে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে এসে আগে মাউস ছাড়বো, তারপরে কন্ট্রোল ছেড়ে দেব। তাহলে কি হলো? এটার একটা ডুপ্লিকেট কপি বাইরে চলে আসলো। এরপরে একটু উপরে,
কন্ট্রোল চেপে প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, যেদিকে খুশি নিয়ে গিয়ে প্রথমে মাউস ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল ছাড়বো। আগে মাউস জি, আগে মাউস ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল ছেড়ে দেব। ঠিক আছে, এখন খেয়াল করি আমরা এই তিনটাকে এখানে, এটাকে এখানে রেখে দিই। এখন এই যেটা আছে এটা আমরা পেজের এক কর্নারে রেখে দিলাম। এইটাকে আমাদের কি করতে হবে, রোটেট করতে হবে না? জি স্যার রোটেট যদি আমরা এই উপরে যে রোটেট মেনু আছে এটা থেকে যদি এভাবে করি তাহলে কি হবে, পুরোপুরি অ্যাকুরেট রোটেশন হবে না। কি হবে না? অ্যাকুরেট রোটেশন এখান থেকে হবে না। আমরা এটা করার জন্য উপরের দিকে খেয়াল করেন, এই ফরম্যাট অপশনে ক্লিক করলে উপরের দিকে দেখেন রোটেশন নামে একটা অপশন আছে। এখানে এই যে রোটেশন পাওয়া গেছে, জি স্যার এই রোটেশনের এখানে রোটেট 90 ডিগ্রি আছে দেখেন, এটাতে ক্লিক করলে এটা আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু কিন্তু ঘুরে গেছে অলরেডি, তাই না? আমরা এটুকু রোটেশন করা দরকার না। এটাতে ক্লিক করলাম, এটা রোটেট হয়ে গেল। এখন এটা পেজের এই কর্নারে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এভাবে করে আমরা এটাকেও রোটেট করতে পারবো। নিচেরটাকেও ফরম্যাট অপশনে ক্লিক করে রোটেশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে নিচের দিকে এটা রোটেট হয়ে গেল। আমরা পেজের নিচের দিকে এনে এটাকে বসিয়ে দিতে পারি। তারপরে আবার এটাকে যদি রোটেট করি, রোটেট করার আগে এটা কপি করতে হবে না? জি স্যার কন্ট্রোল প্রেস করে টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এটাকে রোটেট করে দিব। তাহলে পেজের চারপাশে আমরা চারটা হাফ ফ্রেম নিয়ে আসা যাবে। এই যে চারপাশে হাফ ফ্রেম, এভাবে করে আমরা পেজের পাশে এরকম ফ্রেম দিতে পারি। বুঝা গেল? ওকে, এইটুক বুঝছি তো সবাই? আর একটু খেয়াল করি, আমরা শেপের যে কাজগুলো এগুলো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। এখান থেকে এরকম শেপ নিয়ে আমরা কাজগুলো করতে পারি। এরপরে এখানে আরেকটা শেপ দেখি। আমরা এখান থেকে এই যে শেপটাকে নিলাম, মনে করেন আমরা এতটুকু একটা শেপ নিলাম। এখন এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে ফিল আছে এবং আউটলাইন আছে। ফিল কোনটা আর আউটলাইন কোনটা? ফিল হলো দেখেন এর ভিতরের যে দাগটুকু আছে, অংশ আছে, ভিতরের অংশটা হলো ফিল এবং পাশের বর্ডার অংশটাকে বলা হয় আউটলাইন। পাশের বর্ডার অংশকে বলা হয় আউটলাইন। এই পাশের বর্ডার অংশটা হলো আউটলাইন। এই যে আউটলাইনে যদি ক্লিক করি এবং এখান থেকে ব্ল্যাক আছে, এখান থেকে নো আউটলাইনে ক্লিক করে দিলে কি হবে, কোনো আউটলাইন থাকবে না। এরপরে শেপ ফিলে ক্লিক করে দিলে এখান থেকে যে কোনো ফিল আপনারা দিতে পারবেন। দেখেন এখান থেকে যদি পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করে এখান থেকে ফ্রম এ ফাইল এটাতে ক্লিক করে দিলে আমার এখানে যত ছবি আছে সব ছবি এখান থেকে চলে আসবে। আমরা এই প্রজাপতিকে সিলেক্ট করে দিয়ে দিলে এই শেপ যতটুকু আছে ততটুকু আকৃতির প্রজাপতি এখানে চলে আসছে। বুঝা গেল? এভাবেও আমরা কি করতে পারি, ছবি ইনসার্ট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে। আচ্ছা, এই একটা অপশন গেল। এখন খেয়াল করি, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে যাই। এইখানে তো ছিলাম, তাই না? এখানে আসি, এখানে আছে এই যে এখানে শেপ ফিলে আসলে নিচের দিকে দেখেন টেক্সচার ফিল আছে। কি আছে এখানে? টেক্সচার। এখানে যেটাতে ক্লিক করব ওই শেপটা এই আকৃতি এইরকম একটা টেক্সচার তৈরি হবে এখানে। ঠিক আছে, এইরকম টেক্সচার তৈরি করার জন্য কি করব, ফাইল একটা প্রথমে একটা শেপ নিব, তারপরে শেপ ফিল, তারপরে টেক্সচার। মনে থাকবে? প্রথমে শেপ, তারপরে শেপ ফিল, তারপরে টেক্সচার। ওকে, এবারে আসি শেপ অপশনের মধ্যে এই পর্যায়ে আছে স্মার্ট আর্ট। কি আছে এখানে? এই স্মার্ট আর্ট এর মধ্যে দেখেন এখানে স্মার্ট আর্টের মধ্যে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো যেগুলো দিয়ে আমরা বিভিন্ন চার্ট করতে পারবো, বিভিন্ন আর্টের ডিজাইন করতে পারবো। এখানে কি কি আছে? লিস্ট আছে, প্রসেস, তারপরে সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, এগুলো আছে, কিছু কিছু আছে, তাই না? এবার দেখেন এখানে যদি আমরা লিস্টে ক্লিক করি তাহলে কি হবে, এগুলো দিয়ে কি হয় মূলত, এগুলো দিয়ে কি করা যায়? জি, আচ্ছা, এখান থেকে মনে করেন এইটাকে সিলেক্ট করে রেখে ওকে করলাম।
ওকে করে দিলে এরকম একটা শেপ আমাদের সামনে চলে আসবে। এটার ভিতরে আপনি টেক্সট যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে যা খুশি তাই লিখতে পারবেন। ঠিক আছে, এভাবে করে আমরা হ্যাঁ ঠিক ফ্লো চার্ট করার জন্য বা যে কোনো কাজ করার জন্য এগুলো ইউজ করতে পারি আমরা। এটাকে আবার চাইলে ডিজাইন করতে পারি, ডিজাইনে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এগুলো যখন আমরা কাজ করতে যাব তখন ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে সবগুলো শিখে ফেলবো। দেখেন এখানে অনেক ইফেক্ট আছে, 3D টাইপের ইফেক্ট দিয়েও আমরা এই কাজটা করতে পারি। এই যে 3D ইফেক্ট হয়ে গেল এটার মধ্যে। আমরা কি দেখলাম এখান থেকে, ইনসার্ট থেকে আমরা এই স্মার্ট আর্ট দেখলাম, এরপরে আছে চার্ট। এটাতে ক্লিক করার পরে দেখেন, এটাতে একটা ক্লিক করার পরে এখানে এই যে ডিজাইন অপশনটা ওপেন হবে। ডিজাইন ওপেন হলে এখানে এই যে কোনোটাতে ক্লিক করলে দেখেন এগুলো 3D টাইপের। স্যার আমাদের কি আপনি একটা চার্ট এখানে ছবি দিয়ে আপনি একটু করতে দিন, তাহলে আমাদের ভালো হবে। আচ্ছা দিব। দেখেন এবারে ইনসার্টের মধ্যে পরে কি আছে, আছে চার্ট। এইটা হলো সেই চার্ট, বুঝা গেছে, যেখানে এক্সেলের একটু কাজ আছে, তাই না? আমরা এখান থেকে চার্টে ক্লিক করলাম। দেখেন চার্টে ক্লিক করলে এখানে অনেক রকমের চার্ট পাবো, পাই চার্ট পাবো, লাইন চার্ট, কলাম চার্ট, এরকম অপশন পাবো। আমরা এখান থেকে ধরেন কলাম চার্টে গেলাম। কলাম চার্টে গিয়ে এখানে অনেক ধরনের কলাম আছে, যে কোনো একটা কলাম পছন্দ মতো সিলেক্ট করে, মনে করেন আমি এটাকেই দিলাম, এটাকে দিয়ে ওকে করে দিব। ওকে ক্লিক করলেই এখানে একটা চার্ট চলে আসবে এবং একটা এরকম একটা ফর্ম ওপেন হবে। ঠিক আছে, এই ফর্মের মধ্যে কি কি অপশন আছে খেয়াল করি। এখানে প্রথমে আছে ক্যাটাগরি, তারপরে 1 2 3 4 চারটা ক্যাটাগরি আছে এবং সিরিয়াল 1 2 3 আছে, তাই না? এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি, খেয়াল করেন এটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি দেখার সুবিধার্থে। এখানে ক্যাটাগরি 1 2 লেখা আছে না, এটাকে আমরা চেঞ্জ করে অন্য নাম যদি লিখি, ধরেন এখানে লিখলাম হচ্ছে, প্রথমে লিখলাম কম্পিউটার অপারেশন। ওহো, এটা তো এটা না। ধরেন এখানে লিখলাম হচ্ছে কম্পিউটার অপারেশন। এটা একটা কোর্সের নাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, এই যে এরকম বড় করেন স্যার। ওকে, এখন এখানে যদি আমরা এখানে লিখলাম কম্পিউটার অপারেশন, তারপরেরটাতে লিখে দিলাম ধরেন, তারপরেরটাতে লিখে দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এরপরে মনে করেন এখানে লিখে দিলাম প্রত্যেকটা, দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরি 3, এই ক্যাটাগরি 3 কে চেঞ্জ করে এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। এর পরের ঘরে কি আছে, এর পরবর্তী ঘরে আছে ক্যাটাগরি 4, তাই না? এই 4 ক্যাটাগরিকে আমরা চেঞ্জ করে এখানে সাপোজ লিখে দিলাম হচ্ছে ভিডিও এডিটিং। ঠিক আছে, এরপরে দেখেন এখানে উপরে লেখা আছে না সিরিয়াল 1 2 3 4। আমরা একটা চার্ট তৈরি করব যে এই ব্যাচের মধ্যে কম্পিউটার অপারেশনে এই সবগুলো কোর্সে এসএসসি এইচএসসি অনার্স পাস কতজন লোক ভর্তি হয়েছে, এরকম একটা চার্ট তৈরি করব। কারণ এখানে সিরিয়াল 1 এখানে আমরা লিখে দিলাম এসএসসি, কি লিখলাম এখানে এসএসসি। সিরিয়াল 2 তে লিখে দিলাম এইচএসসি, তারপরে সিরিয়াল 3 তে লিখে দিলাম অনার্স। ঠিক আছে, এরপরে এই যে দেখেন 4.3 লেখা আছে, এগুলোকে আমরা চেঞ্জ করে অন্য কোনো কিছু তৈরি করে দেই। এটাকে দিলাম, মনে করি যে কম্পিউটার অপারেশনে এসএসসি পাস স্টুডেন্ট ভর্তি হয়েছে 40 জন। ঠিক আছে, তারপরে এইচএসসি, দেখেন এখানে কি হয়েছে আমাদের, এটা বড় হয়েছে না, আমাদের যে চার্ট ছিল এই বারটা বড় হয়ে গেছে।
তারপরে মনে করেন এইচএসসি পাস ভর্তি হয়েছে 36 জন, তারপরে অনার্স পাস ভর্তি হয়েছে 45 জন। তাহলে কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে দেখেন গ্রাফিক ডিজাইনে মনে করি যে এসএসসি পাস ভর্তি হয়েছে 30 জন, আমরা একটু দ্রুত একটি কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ, তারপরে এখানে 32 জন এসেছে এবং এখানে এসেছে 28 জন। এরপরে ডিজিটাল মার্কেটিংটায় আসি, ডিজিটাল মার্কেটিং আসি, দেখেন প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আপনি যেভাবে চেঞ্জ করবেন সেইভাবে পরিবর্তন করা যাবে। ধরেন এখানে আসছে 35 জন, এখানে 18 জন, এখানে 30 জন, ঠিক আছে। এরপরে আসি ভিডিও এডিটিং এ। ভিডিও এডিটিং এ ধরেন এখানে আসছে 45 জন এসএসসি পাস, এইচএসসি পাস আসছে 28 জন এবং অনার্স পাস আসছে 50 জন। তাহলে কি হলো, আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে করে আমরা কি করতে পারি, একটা চার্ট তৈরি করতে পারি। খেয়াল করি, এইটাকে আমরা এখন চাচ্ছি চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার জন্য কি করব, দেখেন এখানে চেঞ্জ চার্ট টাইপ স্টাইল এখানে আছে না, এটাতে ক্লিক করে দিলে আমরা সেম কাজটাকে চেঞ্জ করে অন্যত্র নিয়ে যেতে পারবো। এই যে এখানে যদি ক্লিক করে আমরা মনে করেন পাই চার্টে ক্লিক করে দিলাম, পাই চার্টে ক্লিক করে ওকে করে দিলাম, দেখেন এই সেম ইনফরমেশন গুলো পাই চার্টে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আমরা তাহলে পাই চার্টে এগুলো কনভার্ট করতে পারবো, যে কোনোটাতে পরিবর্তন কাজ করে। দেখেন এখানে এরকম অপশন তো আসলো। এবারে একটু এদিকে আসি, দেখেন অ্যাড চার্ট এলিমেন্ট নামে একটা অপশন আছে না, অ্যাড চার্ট এলিমেন্ট। এই অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করলে এখানে প্রথমে পাবো চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা কোথায় রাখবো সেইটা আমরা এখান থেকে দিয়ে দেব। কারণ চার্টের টাইটেল গুলো আমরা যেখানে চাই রাখতে পারি, ঠিক আছে, এটা এখান থেকে দেওয়া যাবে। তারপরে হচ্ছে ডাটা লেভেল। এই ডাটা লেভেল ডাটাগুলো কোন জায়গায় থাকবে, দেখেন চার্টের ভিতরে থাকবে নাকি বাইরে না কোন দিকে থাকবে সেইটা এখান থেকে দিয়ে দেবে। আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। দেখেন এখন কি হয়েছে, কোনটা কয় পার্সেন্ট সেগুলো সব এখানে ডাটা শো করছে, তাই না? আচ্ছা, এভাবে করে আমরা এভাবে করে আমরা একটা পাই চার্ট তৈরি করে ফেলতে পারি। পাই চার্টের পরে দেখেন আমরা আরেকটু কাজ করে ব্রেক দেব। এরপরে আছে স্ক্রিনশট। খেয়াল করেন এই স্ক্রিনশটের আপনাদের ওখানে হয়তো পাবেন না, এটার তেমন একটা কাজ নেই। আচ্ছা ঠিক আছে, এখন ব্রেক নেন তাহলে।